যে সংখ্যায় লেখা ব্যবহৃত প্রতীককে কি বলে? সংখ্যার লেখা ব্যবহৃত প্রতীককে কি বলে? যারা জানো তারা কমেন্টে জানিয়ে দাও। সংখ্যার লেখা ব্যবহৃত প্রতীককে কি বলে? যারা জানো তারা কমেন্টে জানিয়ে দাও। সংখ্যার লেখা ব্যবহৃত প্রতীককে কি বলে? ইতিমধ্যে জানাচ্ছ বি 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 সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক অপশন সবার অপশন সঠিক হচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছে আসাদ, তাফসিফ, সামিহা, সবাই বলছো সঠিক উত্তর বি। অবশ্যই একে আমরা বলবো হচ্ছে সংখ্যা প্রতীক, কারণ সংখ্যার লেখা এবং ব্যবহৃত প্রতীককে আমরা সংখ্যা প্রতীক বলি। এই সংখ্যা প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত মোট হচ্ছে 10টা। তাহলে সংখ্যা প্রতীক আমরা কাকে বলবো? যে সংখ্যা প্রতীক হচ্ছে সংখ্যার লেখা বা ব্যবহৃত প্রতীককে আমরা বলবো হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কাকে বলবো? সংখ্যার লেখা বা ব্যবহৃত প্রতীককে আমরা বলবো সংখ্যা প্রতীক। প্রক্রিয়া প্রতীক কোনগুলা? এই প্রক্রিয়া প্রতীক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং হচ্ছে ভাগ। সম্পর্ক প্রতীক কোনগুলা? এই সম্পর্ক প্রতীক হচ্ছে এই যে বড়, ছোট, সমান। এরপরে হচ্ছে বড় নয়, ছোট নয়, আরেকটা হচ্ছে সমান নয়। তাহলে এখানে সম্পর্ক প্রতীক আছে হচ্ছে আমাদের 6টা। বন্ধনী প্রতীক আমরা বলবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে গাণিতিক প্রতীক অধ্যায়ে এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। গাণিতিক প্রতীক অধ্যায়ে এই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, যে সংখ্যার লেখা বা ব্যবহৃত প্রতীককে আমরা বলবো সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক হচ্ছে 10টা। প্রক্রিয়া প্রতীক হচ্ছে প্লাস মাইনাস, গুণ ভাগ। সম্পর্ক প্রতীক হচ্ছে বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়। এবং বন্ধনী প্রতীক হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। আমরা এটা মুছে ফেলি, আমরা পরেরটায় চলে যাই। পরের স্লাইডে আমরা চলে যাই। সম্পর্ক প্রতীক কয়টা? ডেফিনেটলি আমরা আগেই পড়ে আসলাম সম্পর্ক প্রতীক কয়টা। আমরা এখন এটাকে বলতে পারবো যে সম্পর্ক প্রতীক কয়টা। অবশ্যই হচ্ছে সম্পর্ক প্রতীক হচ্ছে 6টা। আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম আর নাই। সম্পর্ক প্রতীক হচ্ছে 6টা। এবার আমরা আসি হচ্ছে অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলে? অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলে? ভালো করে খেয়াল করবা। অজানা সংখ্যা মানে আমরা যেটা জানি না, মানে এই ক বা এক্স বা ওয়াই বা জেড, হ্যাঁ, বা খ, এগুলোকে বলা হয় অজানা সংখ্যা। এই অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে অক্ষর প্রতীক। তাকে বলা হয় হচ্ছে অক্ষর প্রতীক। আমরা চলে আসবো হচ্ছে নেক্সট স্লাইডে। নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ? এই যে খোলা বাক্য, এখানে দুইটা কথা আছে। একটা খোলা বাক্য, আরেকটা আমরা শিখবো হচ্ছে গাণিতিক বাক্য। একটা হচ্ছে খোলা বাক্য, আরেকটা হচ্ছে গাণিতিক বাক্য। ভালো করে খাতায় লিখে নেবে। একটা খোলা বাক্য, একটা গাণিতিক বাক্য। খোলা বাক্য কাকে বলে? এই খোলা বাক্যকে, এটা হচ্ছে সত্য বা মিথ্যা, সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। আর গাণিতিক বাক্যে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করা যায়। সত্য মিথ্যা নির্ণয় করা যায়। গাণিতিক বাক্যে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করা যায়। তাহলে আমরা খোলা বাক্য কোনটাকে বলবো? মনে করি যে 5 একটা বিজোড় সংখ্যা। একটু ভালো করে খেয়াল করবে। 5 একটি বিজোড় সংখ্যা। এই যে 5 একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, এটা সত্য না মিথ্যা? ডেফিনেটলি এটা হচ্ছে একটা মিথ্যা, মানে এটা হচ্ছে সত্য যে 5 অবশ্যই একটা সত্য, যে এটা বিজোড় সংখ্যা। আচ্ছা,
তাহলে এটা যেহেতু সত্য মিথ্যা আমরা নির্ণয় করতে পারলাম, তাহলে এটাকে আমরা বলবো, এই বাক্যটিকে আমরা বলবো হচ্ছে, এই বাক্যটিকে আমরা বলবো হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করতে পারলে আমরা বলবো এটাকে হচ্ছে গাণিতিক বাক্য। আমরা এটাকে বলবো গাণিতিক বাক্য। এখন মনে করো যে আমি বললাম যে ক একটি জোড় সংখ্যা, ক একটি জোড় সংখ্যা, তাহলে এই ক যে একটা জোড় সংখ্যা কিনা আমরা কি তা বলতে পারি? আমরা এই বাক্যটিকে সত্য মিথ্যা আমরা বলতে পারি না, কারণ ক জোড় সংখ্যাও হতে পারে, ক হচ্ছে বিজোড় সংখ্যাও হতে পারে। ক এর পরিচয় কি তা আমরা জানি না। দ্যাট মিনস এটা যেহেতু আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি না, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে খোলা বাক্য। তোমাদের বোঝার জন্য মনে রাখবে যে বাক্যে ক রয়েছে সেটাই হচ্ছে খোলা বাক্য। তেমন এখানে সঠিক উত্তর হচ্ছে এইটা। খোলা বাক্যের উদাহরণ হচ্ছে 2 গুণ ক সমান 16 গুণ 8, এটাকে আমরা বলবো হচ্ছে খোলা বাক্য। আমরা এখন নেক্সট স্লাইডে আসব। লক্ষ্য করো নিচের কোন রাশিমালাটি, নিচের কোন রাশিমালাটি 35 যোগ 5 যোগ 14 এর সমান? আচ্ছা খেয়াল করো যে 35 যোগ 5 মানে কি 40, যোগ 14 মানে কত, মানে হচ্ছে 54। তাহলে এই চারটার ভিতরে কোনটায় 54 হবে সেটা আমাদের দেখতে হবে। আমাদের এই 12-র সঙ্গে এত বড় গুণ দিয়ে এই ক নম্বর এটাও হতে পারে না, খ নম্বর হতে পারবে না। গ নম্বর 5 দুগুণে 10 যোগ 38, দেখি তো 10 যোগ 38 মানে কি 48, এটারও হওয়ার কোনো সুযোগ নেই। আর হচ্ছে ঘ নম্বরে বলেছে 11 যোগ 5 গুণ 10, মানে এটাও তো হচ্ছে না। 11 যোগ 5 দুগুণে 10 মানে 21, অর্থাৎ এর মধ্যেও কিন্তু কোনো সঠিক উত্তর নাই। কারণ হচ্ছে এখানে 38 আর এখানে যদি 10 করতাম হতো 48, এটাও তো হচ্ছে না। আবার এটা হতো, মানে এর ভিতরে কোনোটাই সঠিক উত্তর নাই, এর ভিতর কোনোটাই সঠিক উত্তর নাই, সবগুলোই ভুল। যদি সবগুলোই ভুল থাকে প্রশ্নে, যদি সবগুলোই প্রশ্নে ভুল থাকে, তাহলে তোমাদের কাজ হবে যে কোনো একটাই কাছাকাছি উত্তর দেখে টিক মেরে দেওয়া। এই অঙ্কটি আমরা একটু করার চেষ্টা করব। এই অঙ্কটিতে কি বলেছে? একটি বইয়ের ওজন, একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করি বইয়ের সংখ্যা হচ্ছে ক এবং মোট ওজন হচ্ছে খ। ক এবং খ এর মধ্যে কি সম্পর্ক তা বের করো। অর্থাৎ আমাদের একটা বই আছে, এই বইয়ের ওজন, আমি যদি এটাকে একটা বই মনে করি, এই বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। এখন সে কিছু বই ক্রয় করলো। এই যে কিছু বই, এই কিছু বই কয়টা আমরা জানি না, আমি ধরে নিই যে সে ক সংখ্যক বই ক্রয় করলো। আমি ধরে নিলাম যে সে এই যে বইয়ের সংখ্যা হচ্ছে ক, তার মানে সে ক সংখ্যক বই ক্রয় করলো এবং সেগুলো 500 গ্রাম ওজনের একটা বাক্স রাখলো। মানে আমাদের যে বাক্সটা, একটা বাক্স আছে, যে বাক্সটার ওজন হচ্ছে 500 গ্রাম। তার মানে বইয়ের একটা বইয়ের ওজন 240 গ্রাম আর একটা বাক্সের ওজন হচ্ছে 500 গ্রাম। আমরা কি করব? আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে সমাধান। সমাধান লিখে আমরা লিখবো হচ্ছে একটি বইয়ের ওজন, তোমরা করে নিতে পারো। একটি বইয়ের ওজন কত? 240 গ্রাম। আমাদের বই ছিল কয়টা? বই ছিল হচ্ছে ক সংখ্যক বই ছিল, অতএব কটি বইয়ের ওজন? 240 গুণ ক গ্রাম। কয়ের ওজন পেয়ে গেলাম। এখন আমরা 1 নম্বরের যে প্রশ্ন মতে আমরা বের করব। কি বের করব? যে বইয়ের ওজন 240 গ্রাম, বইয়ের ওজন 240 গ্রাম। আমি একটু মুছে দিই। বইয়ের ওজন 240 গ্রাম মানে 240 গুণ ক, আর বাক্সের ওজন হচ্ছে 500 গ্রাম,
অর্থাৎ বইটাকে আমি ধরে নিয়ে এসে এই বাক্সের মধ্যে রেখে দিলাম, বইকে ধরে নিয়ে এসে আমি বাক্সের মধ্যে রাখলাম, অর্থাৎ বইয়ের ওজন এবং বাক্সের ওজন মিলে আমার মোট ওজন হচ্ছে এই যে খ বলা আছে, বইয়ের ওজন এবং বাক্সের ওজন মিলে আমাদের মোট ওজন হচ্ছে খ। তার মানে এটাকেই আমরা বলছি গাণিতিক বাক্য, এটাকেই আমরা বলছি গাণিতিক বাক্য। এবং ক এবং খ এর মধ্যে সম্পর্ক, মানে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। এখন 2 নম্বর বলেছে ক এর মান যদি 10 হয় তবে খ এর মান নির্ণয় করো। অর্থাৎ ক এর মান 10 ধরে একবার করতে হবে, 20 ধরে একবার করতে হবে, 30 ধরে একবার করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব 2 নম্বরে? আমরা 2 নম্বরে বলবো যে যখন ক সমান 10, অর্থাৎ যখন ক এর মান 10, তখন ক এর মান আমরা 10 ধরে অঙ্কটা করি, 240 গুণ এই ক এর জায়গায়, এই ক এর জায়গায় আমরা 10 বসিয়ে দেব, যোগ 500 সমান সমান খ। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে 2400 যোগ 500 সমান হচ্ছে খ। তার মানে খ এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 2900। অর্থাৎ যখন ক সমান 10 তখন খ সমান হচ্ছে 2900, যখন ক সমান 10 তখন খ সমান হচ্ছে 2900। আমাদের এখন বের করতে হবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, যে যখন ক সমান, যখন ক সমান, যখন ক সমান 20 তখন খ সমান কত, এইটা বের করবা। আরেকটা করবা হচ্ছে যখন ক সমান 30 তখন খ সমান কত, এটাও তোমরা বাড়ির কাজ করবা। এটা তোমরা তুলে ফেলো খুব দ্রুত, 2 মিনিটের মধ্যে তুলে ফেলো। যারা তুলতে পারোনি তারা 2 মিনিটের মধ্যে তুলে ফেলো। 2 মিনিটের মধ্যে তুলে ফেলবো আমরা। আচ্ছা আমি মুছে দিই, হ্যাঁ, তোমরা প্রয়োজনে পরে ভিডিও দেখে আবার তুলে নেবা, যদি কোনো জায়গায় বুঝতে না পারো পরে এটা তুলে নেবা। আচ্ছা, আমরা নেক্সট আরেকটি অঙ্ক আছে, এই অঙ্কটিও এখানে ইম্পর্টেন্ট। প্রতিটি ডিমের ওজন, এই ধরনের অঙ্ক যদি সৃজনশীল আসে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা 95%। হ্যাঁ, প্রতিটি ডিমের ওজন 60 গ্রাম, ক সংখ্যক ডিম একটি বাক্সে রাখা হয়েছে এবং বাক্সের ওজন 500 গ্রাম, মোট ওজন হচ্ছে খ। 8টি ডিমের ওজন কত? ক নম্বর বলেছে। আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে লিখবো সমাধান। সমাধান লিখে আমরা ক নম্বরটা কিভাবে করব, যে প্রতিটি ডিমের ওজন 60 গ্রাম, তার মানে কি একটি ডিমের ওজন 60 গ্রাম, অতএব 8টি ডিমের ওজন 60 গুণ 8 গ্রাম মানে 480 গ্রাম। আমরা পেয়ে গেলাম 8টা ডিমের ওজন, ক নম্বর হয়ে গেল। খ নম্বর কি বলেছে? ক এবং খ এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমরা খ নম্বরটা করব। কিরকম সম্পর্ক? যে আমাদের ডিম ছিল ক সংখ্যক ডিম, এই যে ক সংখ্যক ডিম, আর একটা ডিমের ওজন হচ্ছে 60 গ্রাম। তাহলে আমরা কি লিখব? ক সংখ্যক ডিমের ওজন, ক সংখ্যক ডিমের ওজন কত? একটা ডিমের ওজন যদি 60 গ্রাম হয়, ক সংখ্যক ডিমের ওজন 60 গুণ ক গ্রাম। আমরা ক সংখ্যক ডিমের ওজন পেয়ে গেলাম। আর এই যে বাক্সের ওজন, তার মানে এই একটা ডিম, এই ডিম হচ্ছে ছিল ক সংখ্যক, এই ক সংখ্যক ডিমের ওজন পেয়েছি হচ্ছে 60 ক। আর এই যে বাক্স, এই ডিমটাকে বাক্সে ভরে দিই, বাক্সের ওজন বলা আছে হচ্ছে 500 গ্রাম, এখন মোট ওজন বলা আছে খ গ্রাম। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে 60 গুণ ক যোগ এই যে 500 গ্রাম, অর্থাৎ ডিমের ওজন যোগ বাক্সের ওজন সমান সমান খ। এইটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য,
এবং ক এবং খ এর মধ্যে সম্পর্ক 60 গুণন ক যোগ 500 সমান সমান খ। এখন বলেছে যদি ক সমান 5 হয় তবে খ এর মান কত? আমরা এখন গ নম্বর করব। যে যখন কি ক সমান 5, তখন খ সমান কত হবে? এই যে 60 গুণ ক এর জায়গায়, এখানে যেখানে ক আছে এই ক এর জায়গায় এই 5 কে বসাও, যোগ 500 সমান সমান খ। তার মানে কি 60 কে 5 গুণ করলে 300 যোগ 500 মানে হচ্ছে খ। অতএব খ এর মান হচ্ছে 800। তার মানে আমরা পেয়ে গেলাম যখন ক এর মান 5 তখন খ এর মান হচ্ছে 800। তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে যখন ক এর মান 10, যখন ক সমান 10 তখন খ এর মান কত এটা বের করা। তখন খ সমান কত? আরেকটা হচ্ছে যখন ক সমান 12 তখন খ সমান কত? এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এই ধরনের অঙ্কই কিন্তু যদি পরীক্ষার সৃজনশীল আসে তাহলে এই টাইপেরই আসবে, এর ব্যতীত কোনো কিন্তু সৃজনশীল আসবে না। হ্যাঁ, এর বাইরে কোনো সৃজনশীল আসবে না। এই হচ্ছে আমাদের গণিতের গাণিতিক প্রতীক অধ্যায়ের মোটামুটি একটি বেসিক আলোচনা। আমরা এটি এখন মুছে ফেলবো। আমরা এটি, তোমরা কি তুলবে কেউ? 2-1 মিনিট মেসেজে লেখো তো কেউ কি তুলতে চাচ্ছ কিনা। তুলতে চাচ্ছ কেউ? হ্যাঁ, যদি তুলতে চাও তাহলে আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, তুলে নাও। তুলে নাও। হ্যাঁ, তুলে নাও, আমি তাহলে তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা এটা তুলে নাও। খুব দ্রুত তুলবা। 3 মিনিট সময় দেবো, 3 মিনিট, 3 মিনিট সময় দেবো। আচ্ছা, আমরা আর সময় দেব না, আমরা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা চলে যাব হচ্ছে ইংরেজিতে। আমরা চলে যাব ইংরেজিতে। ইংরেজির এইটা আমরা সবাই পড়েছি, সৈকতটা পড়েছি, ইংরেজি বইটা সবাই বের করবে। সৈকতটা পড়েছি, আমি তাও একবার পড়ে দিচ্ছি। সৈকত লিভস, সৈকত ইসলাম lives with his parents in flat in Bogura. His father Mr. রাশেদুল ইসলাম is a banker। এই যে মানে তার বাবা হচ্ছে একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম, অবসর সময়ে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। কি করে? গল্প। স্টোরিজ মানে কি? স্টোরিজ মানে হচ্ছে গল্প লেখে, অ্যান্ড লিসেন টু মিউজিক মানে মিউজিক শোনে। সৈকত মাদার্স ইজ মিসেস মনোয়ারা ইসলাম, তার মা হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ মানে সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর টাইমে শি এনজয় সুইং, সে হচ্ছে সেলাই করে। শি মেক্স ড্রেসেস, সে হচ্ছে পোশাক তৈরি করে। শি অফেন গেটস অর্ডার ফ্রম হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স মানে সে কি করে? সে অফেন গেটস অর্ডার ফ্রম ফ্রম হার ফ্রেন্ডস এবং নেইবার্স এবং তার ফ্রেন্ডস এর কাছ থেকে সে প্রচুর অর্ডার পায়। সৈকত ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে খুব ভালো ছাত্র।
হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। এই যে এখানে ওয়ান্টস আছে, অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য হি এর পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। আবার দেখো ইমপ্রুভও একটা ভার্ব, ওয়ান্টসও একটা ভার্ব, ইমপ্রুভও একটা ভার্ব। আমি একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, যে হচ্ছে দুইটা ভার্ব কখনো পাশাপাশি বসে না, দুইটা ক্রিয়াপদ কখনো পাশাপাশি বসে না। যেমন এখানে ওয়ান্ট হচ্ছে একটা ভার্ব, আবার ইমপ্রুভও একটা ভার্ব। তাহলে এই দুইটা ভার্ব কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু মাঝে একটা টু ব্যবহার করেছে, অর্থাৎ দুইটা ভার্বকে আমরা পাশাপাশি বসাতে পারি না। কিন্তু কিছু শর্ত আছে, যে দুইটা ভার্বকে পাশাপাশি বসাইতে গেলে আমাদের হয় টু যোগ করতে হয়, অথবা কন্টিনিউয়াস ফর্মে করতে হয়, মানে আইএনজি যুক্ত করতে হয়। যেমন আমাদের শিক্ষকরা সবসময় বলে যে স্টপ রাইটিং, এটা কিন্তু সবসময় আমাদের শিক্ষকরা বলে যে স্টপ রাইটিং, মানে স্টপ একটা ভার্ব, রাইট একটা ভার্ব। তার মানে দুইটা ভার্ব পাশাপাশি বসলো না, বসলো কিন্তু দ্বিতীয় ভার্বটিকে কন্টিনিউয়াস ফর্মে করে দিল, মানে আইএনজি যুক্ত করে দিল। এটা হচ্ছে গ্রামার, অর্থাৎ ইংরেজি তুমি যে লাইনটি পড়বে তার মধ্যে একটা গ্রামার লুকিয়ে থাকে, সেটা শিখতে হয়। এ দেখো, সো হি ওয়াচেস, এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াচ হচ্ছে ভার্ব, তার সঙ্গে এস বা ইএস যোগ করেছে। কার্টুনস অন টিভি এভরিডে। হি অলসো রিডস, এই যে হি থার্ড পারসন, এখানে হচ্ছে রিডস হয়েছে, এখানে কিন্তু রিড হতে পারত, রিড হয়নি, কি দিয়েছে, রিডস ইংলিশ বুকস। আবার দেখো হি লাইকস, অর্থাৎ লাইকস ব্যবহার করেছে, বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স এন্ড আরেকটা কিছু আছে, আমি ওটা তুলতে পারি নাই। সো এইটা হচ্ছে মূলত আমাদের মূল প্যাসেজ। এই প্যাসেজটি আসার সম্ভাবনা আমি খুব বেশি দেব না, আমি ধরে নিচ্ছি 80%, খুব বেশি এটি হয়তো আসবে না, কিন্তু একেবারে আমরা ছেড়ে দেব না, আমরা জাস্ট পড়ে রাখবো। আমরা এখন দেখব যে এখান থেকে তোমরা তোমাদের খাতা বের করবে, এবং আমি পরবর্তী স্লাইডে যেগুলো রয়েছে সেগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। Choose the best answer from the following alternatives and write them in your answer. Choose the best answer মানে সবচেয়ে ভালো উত্তরটা নিতে হবে, অর্থাৎ একাধিক উত্তর থাকতে পারে, সবচেয়ে বেস্ট যেটা সেটাই তোমাকে নিতে হবে। From the following alternatives and write them in your answer. কি বলেছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, তার মানে সৈকত কোন ধরনের বই পছন্দ করে, টাইগার্সের নাকি স্পোর্টসের নাকি ইনসেক্টস নাকি হচ্ছে অ্যাবাউট আরেকটা কিছু ছিল, আমি এটা লিখি নাই। তাহলে আমরা এখানে কি বলবো, আমরা কিন্তু আগের স্লাইডে আমরা পড়ে এসেছি যে টাইগার্সের বই সম্ভবত পছন্দ করে। আমার দেখি তো কমেন্টে কি উত্তর দিচ্ছে, কমেন্টে সবাই দিচ্ছে এ উত্তর, আরিয়ান, সায়ন, সামিহা, মানহা, সবাই এ বলছে, মাহবুবা, ইফরা, নুসরাত, সিয়াম, আব্দুল্লাহ, সামিহা, তাসনিম, সবাই সবাই বলছে মানহা, সবাই বলছে এ হবে। সো সঠিক উত্তর আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। সৈকত ইসলাম লিভস উইথ হিজ, সৈকত ইসলাম কোথায় বাস করে, কোথায় বাস করে সৈকত ইসলাম? ডেফিনেটলি সৈকত ইসলাম ফাদারের সঙ্গে নাকি সিস্টার নাকি প্যারেন্টস নাকি ফ্রেন্ডস এর সাথে। দেখি তো কি উত্তর দিচ্ছে সবাই। সি, কার নাম পড়বো, আমার তো নাম পড়ার আগে চলে যাচ্ছে। সুমাইয়া, দীপিকা, সামিহা, প্রান্ত, তাজহার, অনন্ত, সামি, রোহন, তাপসিক, মুনতাসিম, কামরুল, সবাই সি, হ্যাঁ সবাই সি সি উত্তর দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে সি, প্যারেন্টস। প্যারেন্টস মানে কি জানো তো, পিতা মাতা, পিতা মাতা মানে হচ্ছে প্যারেন্টস।
এবার তিনটে একসঙ্গে আছে, তিনটে একসঙ্গে। হি ইজ এ গুড স্টুডেন্ট। গুড ইজ এ, গুডটা কি? গুডটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব? আমরা জানি যে যদি দোষ গুণ প্রকাশ করে, গুড মানে ভালো, এটা তার গুণ, দোষ গুণ প্রকাশ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ, দোষ গুণ প্রকাশ করলে সেটি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। সৈকত সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ, এই যে এখানে ওয়ান্টস আছে, সৈকত নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ, কিসে? অবশ্যই ইংলিশ না ম্যাথমেটিক্স? অবশ্যই ইংলিশ। সি নম্বর, হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইজ সৈকত? সৈকত কি ব্রাইট স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, উইক স্টুডেন্ট না গুড স্টুডেন্ট? ব্যাড স্টুডেন্ট তো না, উইক স্টুডেন্ট তো না, এখানে আছে গুড এবং ব্রাইট। গুড এবং ব্রাইটের মধ্যে আমাদের বলেছে ব্রাইটও মানে হচ্ছে তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, ব্রাইট স্টুডেন্টও অনেকে বলতে পারে, কিন্তু এখানে স্পেসিফিক অ্যান্সার হচ্ছে গুড স্টুডেন্টস, নট এ ব্রাইট স্টুডেন্টস। এই হচ্ছে এখানকার তিনটার উত্তর। এইবার তোমরা তোমাদের খাতায় পরবর্তীতে আমার কয়েকটা জিনিস আছে, এইটা তোমাদের খাতায় তোমাদের লিখে ফেলতে হবে, যে দেখি কে কে পেরেছো। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ডস, এইরকম কিছু পরীক্ষায় থাকতে পারে। সুইং, ইমপ্রুভ, এভরিডে, এনজয়, প্যারেন্টস, এই তিনটা দিয়ে তোমরা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করো এই শব্দগুলো দিয়ে। দেখি 5 মিনিট সময়। এবং এইটি তৈরি করার জন্য তোমরা কিন্তু টেক্সটের সহায়তা নিতে পারো, তোমাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের সহায়তা নিতে পারো, টেক্সটের সহায়তা নিলে কোনো সমস্যা নাই। 5 মিনিট সময় দেবো আমি, 5 মিনিটের মধ্যে আমি নিয়ে নেব। আমি 5 মিনিটের মধ্যে আমি নিয়ে নেব। হ্যাঁ, তোমাদের সময় আর 2 মিনিট আছে। আচ্ছা, একটু আমরা মিলিয়ে নেব। সুইং, সুইং মানে মিসেস মনোয়ারা ইসলাম লাইক সুইং ইন হার ফ্রি টাইম, মানে যে শব্দটি দেওয়া ছিল সেই শব্দটিকে ওই বাক্যের মধ্যে থাকতে হবে, এবং প্রতিটা প্রশ্নের মাথায় এরকম লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নম্বর 2, এই লাইনটা লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নম্বর 2, অ্যান্সার টু দা কোশ্চেন নম্বর 3, এইভাবে লিখবে। ইমপ্রুভ, ইমপ্রুভ মানে হচ্ছে সৈকত ওয়াচেস কার্টুনস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, মানে সৈকত তার ইংরেজিতে কার্টুন দেখে ইমপ্রুভ করতে চায়। এভরিডে মানে প্রতিদিন, সৈকত রিডস ইংলিশ বুকস এভরিডে, অর্থাৎ এই শব্দটি এই বাক্যের মধ্যে রয়েছে। এনজয়, সৈকত মাদার্স এনজয় সুইং ড্রেসেস। প্যারেন্টস, সৈকত লিভস হিজ প্যারেন্টস ইন বগুড়া, অর্থাৎ যে শব্দ আছে সেই শব্দ দিয়ে বাক্যটি তৈরি করতে হবে। এই ক্ষেত্রে তোমরা চালাকি করতে পারো, যে তোমাদের যদি মনে হয় যে কোনো শব্দ কঠিন হয়েছে তোমাদের আয়ত্তের বাইরে, ওই শব্দটা অবশ্যই যদি ওই টেক্সটের মধ্যে থাকে তাহলে ওই টেক্সটের লাইনটি তোমরা তুলে দিতে পারো, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না, যারা একটু দুর্বল তাদের জন্য এটা।
সো এইবার এই প্রশ্নগুলা আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স, যে এখানে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্ন আমাদের হচ্ছে পরীক্ষা খাতে এটা থাকবে 3 নম্বরে। বলেছে হোয়াট কাইন্ড অফ বুকস, মানে কত ধরনের বই ডাস সৈকত লাইক, সৈকত পছন্দ করে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি শেখাই, দেখো সৈকতের পরে আমি সব জায়গাতে লাইকস দেখছিলাম, সৈকতের পরে আমি লাইকস পাচ্ছিলাম, যে সৈকত থার্ড পারসন, তারপরে হচ্ছে লাইক না হয়ে লাইকস বসছিল, কিন্তু এখানে কিন্তু লাইকস বসেনি। কারণ কি? কারণ হচ্ছে এখানে তার আগে ডাস ব্যবহার করা হয়েছে, যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য এবং তার আগে একটি ডাস ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে এই ডাস ব্যবহার করলে আর হচ্ছে লাইকস ব্যবহার করা যাবে না। একবার তুমি করে দিয়েছো, আরেকবার প্লুরাল তুমি করতে পারবে না। 2 নম্বর, বি নম্বর, হোয়াট ডাজ সৈকতস ফাদার ডু ইন হিজ ফ্রি টাইম। ইন হিজ ফ্রি টাইম মানে অবসর সময়ে সৈকতের বাবা কি করে, অবসর সময়ে সৈকতের বাবা কি করে সেটি তোমাদের লিখতে হবে। 3 নম্বর হচ্ছে বলেছে হোয়াট টাইপস অফ অ্যানিমেলস ডাস সৈকত লাইক, এই যে এখানে ডাস বসেছে বলে আর লাইক হচ্ছে লাইকস বসেনি। 4 নম্বরে বলেছে হোয়াট ইজ মিসেস মনোয়ারা ইসলাম, মনোয়ারা ইসলাম বলেছে যে হোয়াট ইজ মিসেস মনোয়ারা ইসলাম। এন্ড 5 নম্বরে বলেছে হোয়াট ইজ মনোয়ারা ইসলাম এন্ড হোয়াট ডাজ শি মেক্স, মানে এই 5টা টপিক, যে মনোয়ারা ইসলাম কে এবং সে কি তৈরি করে, এটি আমাদের জানাতে বলেছে। এই প্রশ্নগুলো আমাদের জানাতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, যে আমাদের স্যারেরা অনেক সময় বলে যে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। এই যে যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হবে মার্কা কথা থাকে, যদি কোনো বাংলা বাক্যে তে হবে মার্কা কথা থাকে, তাহলে তোমরা হ্যাভ টু ব্যবহার করবে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। আমাকে নাচতে হবে, আই হ্যাভ টু ড্যান্স। অর্থাৎ যখন তোমরা কোনো প্যারাগ্রাফ লিখবে তখন এইরকম সেন্টেন্স মেকিং করা তোমাদের জানতে হবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে বাংলা বাক্যে যদি তে হবে মার্কা কথা থাকে, তাহলে হ্যাভ টু ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি বলি আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে খেলতে যেতে হবে, আই হ্যাভ টু গো টু প্লে। আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে নাচতে হবে, আই হ্যাভ টু ড্যান্স। আমাকে খেতে হবে, কি বলবো, আই হ্যাভ টু ইট। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা বাক্য মেক করতে পারি। সো এটার উত্তরটা আমরা এখন দেখব, মিলিয়ে নাও তোমরা। সৈকত লাইকস, সৈকত কি পছন্দ করে? সৈকত পছন্দ করে হচ্ছে অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। সৈকত ফাদার্স রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম, মানে ফ্রি টাইমে তার বাবা গল্প বই লেখে এবং মিউজিক শোনে। সৈকত লাইকস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, মানে সৈকত স্পেশালি টাইগার্স এবং লায়ন্সকে পছন্দ করে। মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ হাউসওয়াইফ, মানে এই প্রশ্নটি বলেছে যে তিনি কে, তিনি হচ্ছে গৃহিণী। অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ হাউসওয়াইফ অ্যান্ড শি মেক্স ড্রেসেস, মানে সে হচ্ছে ড্রেস তৈরি করে। অর্থাৎ এই 5টা প্রশ্ন সঠিকভাবে লিখতে পারলে আমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাব, ফুল নাম্বার আমরা পেয়ে যাব। আমি এটা মুছে ফেলি, বা যদি তোমরা লিখতে চাও লিখে ফেলতে পারো। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে তোমরা লিখে ফেলো, 2 মিনিটের মধ্যে লিখে ফেলবা। তার মানে সিন থেকে এই 3টা আইটেমের প্রশ্ন থাকবে, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে মেক সেন্টেন্স, আর একটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার।
এই 3 টাইপের প্রশ্ন থাকবে এবং 3 টাইপের প্রশ্নই আমাদের ভালো করে পড়তে হবে। আমি এটি মুছে ফেললাম। এইবার আমরা দেখব হচ্ছে, আমরা এটা স্টপ করে দিই। আমরা এইবার ইংরেজি সাজেশন দেখব। ইংরেজির একটি সাজেশন আমরা শেয়ার করব। সাজেশনটা আমি দেখে নিই, একটু বের করে নিই। সাজেশনটা আমরা একটু দেখব। দেখো, আমাদের ইংরেজি যে সিনগুলো পড়তে হবে সেগুলো একটু খাতায় লিখে নাও। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে সৈকত ফ্যামিলি, এটা হচ্ছে ভালো করে পড়তে হবে। আমি সৈকত ফ্যামিলিকে 2টা স্টার দেব। সৈকত ফ্যামিলি 2টা স্টার। তারপরে আমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে হ্যাপি বার্থডে, 3টা স্টার। মাই হোম ডিস্ট্রিক্ট এবং হ্যাপি বার্থডে এটা হচ্ছে 3টা স্টার। অ্যান্ড দেন লিবারেশন স্কোয়ার মিউজিয়াম, 3টা স্টার। ইট ওয়াজ এ গ্রেট ডে, 2টা স্টার। লাইফ ইজ বিউটিফুল, 2টা স্টার। অকুপেশন, 3টা স্টার। এটার সাথে তোমরা পড়বা হচ্ছে হোয়াট ফুড ইজ গুড ফুড, এটা এক্সট্রা পড়বা। হোয়াট ফুড ইজ গুড ফুড। তবে আরেকটা পড়ে রাখবা হচ্ছে বাবুল অ্যান্ড হিজ ফ্রেন্ড। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ এই 2টাও পড়ে রাখবা। যদি খুব বেশি ইম্পর্টেন্ট দিতে হয় তাহলে এই যে মাই হোম ডিস্ট্রিক্ট, হ্যাপি বার্থডে এবং লিবারেশন ওয়ার মিউজিয়াম এগুলোর উপরে বেশি জোর দেবে। আমি একটা পড়িয়ে দিলাম, আরো একদিনে আমি 3টা একদিনে পড়িয়ে শেষ করে দেবো যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আমি একটা হচ্ছে এখান থেকে পড়িয়ে দিলাম। আরেকটা যদি তোমাদের সম্ভব হয় সেটাও তোমরা পড়ে রাখবা, সীমা ইজাট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা ইউনিট 8-এ। কিন্তু যদি পড়ার সুযোগ থাকে, যদি পড়তে পারো একবার অন্ততপক্ষে পড়ে রাখবা। যদি পরীক্ষার হলে চলে আসেন আমরা লিখতে পারি, জাস্ট একবার গল্পটা ভালো করে, যেহেতু 2 মাস আমাদের পড়া নাই, গল্পটা পড়ে রাখবো। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা। আনসিন গুলো আমাদের যেগুলো আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আনসিন হচ্ছে আনসিন
যদি কমন পড়ে সেটা হচ্ছে সিন। তারপরও আমি এখানে কয়েকটি আনসিন প্রোভাইড করেছি, যে আনসিন গুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পড়লে এখান থেকে আসার সম্ভাবনা অনেক আছে। আমি এগুলো কি কি বলে দিচ্ছি। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা পড়বা। ওয়ান্স দেয়ার লিভড এ পোর ম্যান, এটা পড়বা। ওয়ান ডে এ উড কাটার, এটা পড়বা। বাইজিৎ ইজ স্মল বয়, এটা পড়বা। ওয়ান্স দেয়ার লিভড এ কাউবয়, এই কাউবয়টা একটু বেশি ভালো করে পড়বা। ইট ওয়াজ আ হট সামার ডে, এটাও খুব ভালো করে পড়বা। ওয়ান্স দেয়ার লিভড ইন ভেরি ক্লেভার ফক্স, এটাও খুব ভালো করে পড়বা। অন এ হট সামার ডে ক্রো ফিল্ড ভেরি থার্স্টি। অর্থাৎ নিচের চারটা, এই নিচের চারটা একটু বেশি ভালো করে পড়বা। আর আনসিন কিভাবে উত্তর করবা এটার উপর আমি একদিন ফুল একটা ক্লাস নেব। সো সেই ক্লাসে আমি টোটালি বুঝিয়ে দেবো যে আনসিনটা তোমরা কিভাবে সলভ করবা। দেন লেটার, লেটার হচ্ছে, লেটার দিয়েছি অ্যাবাউট মাই হবি, অ্যাবাউট মাই কান্ট্রি, অ্যাবাউট মাই ফ্যামিলি, অ্যাবাউট ইয়োর হলিডে প্ল্যান, অ্যাবাউট ইয়ার ডেইলি হ্যাবিট, অ্যাবাউট ইয়োর এল্ডার সিস্টার ম্যারেজ সিরিমনি, অ্যাবাউট প্রাইজ গিভিং সিরিমনি অন ইউর স্কুল, অ্যান্ড অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম এ বার্থডে পার্টি, অ্যান্ড লাস্টে আরেকটা আছে সেটাও তোমরা পড়ে নিবা। এইগুলো কিভাবে লিখবা সেটা আমি একটা ফ্রেম দিয়ে দেবো, একটা ফ্রেম দিয়ে দেব, একটা ফ্রেম দিয়ে দেব, সেই ফ্রেম ধরে তুমি প্রত্যেকটা লেটার ওইভাবে লিখবা। একটা লেটার শিখবা, একটা লেটার শিখবা, 10টা লেটার উত্তর লিখবা। সো আমি একটা ফ্রেম ধরিয়ে দেব, ওই ফ্রেমটা লিখলে একটা নাম্বার পেয়ে যাবা। এটার সাথে আছে হচ্ছে শর্ট কম্পোজিশন, অনেকগুলো দিয়েছি। এখান থেকে দিয়েছি মাই ফ্যামিলি, মাই হোম ডিস্ট্রিক্ট, মাই লেজার টাইম, মাই বার্থডে, মাই ডেইলি হ্যাবিট, দ্য ল্যাবরেটরি মিউজিয়াম, মাই বেস্ট ফ্রেন্ড, হেলথি ফুড, এ ফার্মার, এ ফায়ার ফাইটার। আচ্ছা আমি একটু চেক দিয়ে নিই যে হচ্ছে শর্ট কম্পোজিশন কত নম্বরের বা এটা আছে কিনা এখন। শর্ট কম্পোজিশন আছে হচ্ছে এটি লাস্ট 13 নম্বরে থাকবে এবং এটার নাম্বার হচ্ছে 10 নম্বর, অর্থাৎ এটাই হচ্ছে 10 নম্বর। এর ভিতর থেকে এইগুলো এখন সবই পড়বা। আমি পরীক্ষার 3 দিন আগে, 3 দিন আগে আমি 3টা বলে দেব শর্ট কম্পোজিশন, সেই 3টা রিভিশন করবা, এখন সবগুলো পড়বা। এখন বলে দিলে তো তোমরা ওই 3টাই পড়বা। সেই কারণে আমি হচ্ছে তোমাদের পরীক্ষা 3-4 দিন আগে আমি 3টা বলে দেব, সেই 3টাই পড়বা। and then WH কোশ্চেন, WH কোশ্চেন আসলে এই WH কোশ্চেনের উপরেও আমি এখানে একটা সাজেশন দিয়েছি। এই WH কোশ্চেনটা কিভাবে লিখবে এটা সবাই আমরা পারি এবং এখানে সবাই ফুল নম্বর পাবো। আমি এখানে অনেকগুলো দিয়েছি, আমি এটার পিডিএফটা আমি ক্লাস শেষ করে গ্রুপে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গেই। এটা তোমরা সেখান থেকে লিখে নিতে পারবে, এটা এখন লেখা লাগবে না, এটা এখন লেখা লাগবে না। এগুলো সবই এখন আছে। এগুলো অনেকগুলো আছে, আমি এগুলো সবই গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো আর লাগবে না। সো এইটা ছিল হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস, আজকের ক্লাস। এখন আমরা তোমাদের কথা শুনবো, তোমাদেরকে আমি আনমিউট করে দিচ্ছি। আনমিউট করে দিয়েছি, তোমাদের চতুর্দিকের কথা
কথা বলতে পারে? স্যার একটা কথা ছিল। স্যার একটু কথা বলতে চাই। স্যার আজকে হ্যাঁ, যে কথা বলবেন আনমিউট হয়ে কথা বলেন। স্যার আপনি যে বললেন ছিল কথা বলতে হ্যাঁ, যে সে কালকে প্রশ্ন ছিল করবে স্যার। সে হাত তোলেন, আমি তাকে দেব। যে প্রশ্ন করবে সে হাত তোলেন, আমি তাকে দেব। হ্যাঁ, এবার প্রশ্ন করেন, কে করবেন? সুমাইয়া জান্নাত, সুমাইয়া জান্নাত। সুমাইয়া সুমাইয়া জান্নাত প্রশ্ন করেন। সুমাইয়া জান্নাত প্রশ্ন করেন। স্যার ওয়েবসাইটের ব্যাপারে তো কিছু বলেন না, যে আমরা কিভাবে পরীক্ষা দিতে পারবো? আচ্ছা, ওয়েবসাইটে হচ্ছে আমি আপনাদেরকে একটা বিষয় বারবার বলেছি যে আমি যে ভিডিওটা দেখেছি ওখানে ডিটেলস লিখে দিয়েছি। আপনাদের সবাই আমাকে নক দিচ্ছে যে স্যার পেমেন্ট আবার করা লাগবে কিনা। আমি বলেছি পেমেন্ট করা লাগবে না, আপনারা যে নাম্বার থেকে টাকা দিয়েছেন সেই নাম্বারটা লেখেন, অথবা যে নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সেই নাম্বারটা লিখে ট্রানজেকশন আইডিতে আমার নাম লিখে সেন্ড করেন। আমার ওয়েবসাইটে ম্যাচ করলে অ্যাপ্রুভ অটোমেটিক করে দেবে। আর যদি নাম্বার উল্টা পাল্টা হয় তাহলে ওটা রিজেক্ট করে দেবে, আর রিজেক্ট করলে সে আর ওটা করতে পারবে না, আমার নতুন আইডি দিয়ে করতে হবে। এখন এইটা আমার ঠিক করে দেওয়ার কোনো অপশন নেই, আমি এখান থেকে এটা ঠিক করার ক্ষমতা আমার নাই। এটা ওটা আপনাদেরকে এটা ঠিক করতে হবে, আমি শুধু অ্যাপ্রুভটা করতে পারি। অর্থাৎ আপনাদের আর পেমেন্ট করা লাগবে না, এই এখনই কোর্স কিনুন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি ওই নাম্বারটা ওখানে এন্ট্রি দেবেন। দেওয়ার পরে হচ্ছে ট্রানজাকশন আইডিতে আমার নাম দিলে আমি হচ্ছে ওটা সফটওয়্যার থেকে অটোমেটিক এটা এন্ট্রি নিয়ে নেবে, ওইভাবে সেট আপ করে দেওয়া আছে। আর যদি ম্যাচ না হয় তাহলে ওটা হবে রিজেক্টেড। আর রিজেক্টেড হলে ওই আইডি দিয়ে আর সে কোর্স কিনতে পারবে না, অন্য আরেকটা আইডি তৈরি করতে হবে। আর যদি এটা করতে না পারেন এটা প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আমি এখানে লাইভ পরীক্ষা নেব, সেই ব্যবস্থা করছি, আমি সরাসরি লাইভ পরীক্ষা নেব। জি স্যার, ওখানে তো আমি তাহলে ভুল নাম্বারই দিছিলাম, আমি নাম্বার দিছি ওটা দিয়ে টাকা পাঠিয়েছি, সেটা দেইনি, তাহলে তো আমার আর এই আইডি দিয়ে হবে না মনে হয়। আরেকটা নতুন আইডি নতুন করে জিমেল দিয়ে লগ ইন করে আপনি এই নাম্বারটা দিয়ে করলে অটোমেটিক অ্যাপ্রুভ নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট রাসনা। রাসনা রাসনা বলেন, রাসনা বলেন, রাসনা রাসনা। আচ্ছা, মেহেদি হাসান, মেহেদি হাসান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিছু হ্যাঁ, ও পড়ানো হ্যাঁ, হবে? সরি, ভালো কথা মনে করেছো। বাংলাদেশের বিশ্ব পরিচয়ের তোমরা বাসায় পড়ে রাখবে, আমি এটা কালকে আলোচনা করব। সেটি হচ্ছে অধ্যায় 12, অধ্যায় 12 বাংলাদেশ ও বিশ্ব। এই অধ্যায়টি পড়ে রাখবে, একদম কমপ্লিট করে রাখবে, এটি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একদম একটা ফুল সেট প্রশ্ন পাবে। অধ্যায় 12 বাংলাদেশ ও বিশ্ব, এই অধ্যায়টি খুব ভালো করে পড়ে রাখবে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, জি এবার স্যার। সুমাইয়া জান্নাত, সুমাইয়া জান্নাত প্রশ্ন করো, সুমাইয়া জান্নাত। সুমাইয়া জান্নাত। আচ্ছা, নাই। অনুরাধা, অনুরাধা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কি সমস্যা বলো। স্যার বিজ্ঞান পরীক্ষা কবে নেবেন? বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, আজকে পরীক্ষা দিতে পারবা। স্যার কালকে কি কোনো পরীক্ষা আছে? কালকের পরীক্ষা আমি তৈরি করলে আমি গ্রুপে দিয়ে দেবো, গণিত নিতে পারি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। অনন্ত, অনন্ত প্রশ্ন করো, অনন্ত। স্যার বিজ্ঞান বাড়ির কাজটা কি? বিজ্ঞান বাড়ির কাজ কি আমি দিয়েছি আজকে, আজকে সমাজ দিয়েছি, সমাজটা শেষ করবা আজকে। সমাজ পড়বা, বাংলা সাজেশন দিয়ে দিয়েছি, যতটুকু পারো পড়ে রাখবা।
সমাজ অধ্যায়টা পড়বা, অঙ্কের 4 অধ্যায়, গাণিতিক প্রতীক অধ্যায়টা কমপ্লিট করবা। তারপরে হচ্ছে ইংরেজি সৈকত আজকে আমি পড়িয়ে দিলাম, আরেকটা টপিক তোমার সামনে পড়ে রাখবা। আচ্ছা স্যার, ধন্যবাদ। রাফিয়া 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 প্রশ্ন করতে পারো। স্যার আপনি যে ইংরেজিটা মানে ইংরেজি প্রশ্ন তারপর এগুলো যে পড়াইছেন এগুলো কি হোমওয়ার্ক করব? অবশ্যই যা পড়িছি এটা প্র্যাকটিস করবে এবং পাশাপাশি আরেকটা সিনও কমপ্লিট করে রাখবা। থ্যাংক ইউ স্যার। মুনতাসিম মুনতাসিম স্যার স্যার আপনি কি স্যার এই পিডিএফ গুলো স্যার ওয়েবসাইট দিয়ে দিবেন? পিডিএফ গুলো ওয়েবসাইটেও দেবো, আমি এখন গ্রুপে ইংরেজি সাজেশনের পিডিএফটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো। যে যে আমাদের এবার আসবে জেসমিন আক্তার। জেসমিন, স্যার স্যার আমার এখানে কমেন্ট অপশনটা বন্ধ করা, আমি কমেন্ট করতে পারছি না। এটা তো বন্ধ আমি করিনি, ওটা তুমি করেছো শোনা, তোমাকে খুলতে হবে। আমি করলে আমি খুলে দিতে পারতাম, আমি যেগুলো করেছি সেগুলো খুলে দিয়েছি সব। কমেন্ট স্যার আমি এটা বন্ধ অনেক করি নাই। চেষ্টা করেছি, কোনো হাতও লাগাইনি, কিন্তু কালকে থেকে অটোমেটিক এটা বন্ধ। ওটা তো তোমার সেটিংসে কোনো প্রবলেম হয়েছে শোনা, এটা আমার থেকে না, আমার হলে সবার হবে। আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা কি রেজাতুল জান্নাত। স্যার আদাব, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। স্যার আমি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, গ্রুপে চেক করছিলাম, আপনার লিংকটা পাচ্ছি না। এখন বিজ্ঞান প্রশ্নটা কিভাবে পাবো? বাচ্চাকে পরীক্ষা কিভাবে আচ্ছা, দেওয়াবো? ওয়েবসাইটে ঢোকার জন্য আমার ইউটিউবের প্রথমেই একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি সুন্দর করে 5 মিনিটের ভিডিও মাত্র। আপনারা আমার পেছনে হোয়াটসঅ্যাপে 15 মিনিট খরচ করছেন, কিন্তু ভিডিও 5 মিনিটের ভিডিওটা আপনারা দেখে শিখছেন না। ওই ভিডিওটাই কমপ্লিট করে দেওয়া আছে কি করে করা লাগবে। যদি আপনি এই এখনই কিনুনে যে অনেকে লগ ইন করছে করে এখনই কিনুনে যে কোর্সটা আর কেনছে না, যার কারণে সে ওটা পাচ্ছে না। আপনি আগে লগ ইন করবেন, লগ ইন করার পরে এখনই কিনুনে ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে প্রশ্ন আসবে আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন, নগদ বিকাশ যে কোনো একটা দিবেন, দিয়ে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন ওই নাম্বারটা ওখানে বসিয়ে ট্রানজাকশন আইডিতে আমার নাম দেবেন। দেওয়ার পরে আপনি সেন্ড করলে সফটওয়্যার থেকে যদি ম্যাচ করে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে দেবে। যদি ভুল নাম্বার দেন তাহলে রিজেক্ট করে দেবে, একই নাম্বার জি স্যার। ডাবল দিলেও রিজেক্ট করে দেবে। আর হোমওয়ার্কটাও স্যার দিতে পারছি না। হোমওয়ার্কটা হচ্ছে ফেসবুক গ্রুপে, আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, আবার আজকে রাতে দিয়ে দিচ্ছি। আজকে রাতে আর আমি কমেন্ট খুলবো না, কালকে থেকে আপনাদের সকালে আবার গ্রুপে কমেন্ট করতে পারবেন। আজকে একটুখানি খুলবো, আপনাদের ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, যদি খারাপ লাগে তাও বলবেন। আর কি কি আপনারা চাচ্ছেন আমার কাছ থেকে সেটাও একটু বলে দেবেন। আচ্ছা, আর অনেক হচ্ছে হাত স্যার, তুলেছে, এত হাত উত্তর দিতে গেলে রাত 11টা বেজে যাবে। আমি আর হচ্ছে দুই একজনের কথা শুনবো। প্রার্থনা বলো, প্রার্থনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বাংলার যে কালকে সাজেশনটা দিলেন হ্যাঁ রচনার, হ্যাঁ, সেখানে বর্ষাকাল আর শাপলা ফুল যে কোনো একটা কি পড়লেই হবে নাকি দুটোই পড়তে হবে? যদি সব পড়তে পারো আমি বলবো যে যে যতটুকু পড়তে পারো পড়ে ফেলবা। যদি পড়তে না পারো আমি পরীক্ষার আগে আগে আমি একদম সিলেবাস কমিয়ে দেবো, কিন্তু এখন আমি বলবো যদি সব পড়া সম্ভব হয় সব পড়ে নাও। তুই তুলবি জি না স্যার, সব? thank you. আচ্ছা, হ্যাঁ, আব্দুল্লাহ হাওলাদার। পড়বি, আগেই তো হইবে। আরেকটা question, স্যার। আব্দুল্লাহ হাওলাদার বলো। আব্দুল্লাহ হাওলাদার আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে জাতীয় দিবস রচনাটি দিছিলেন, সেটা কি আমরা 3টা জাতীয় দিবসে পড়বো নাকি জাতীয় দিবস কোনটা পড়বো? জাতীয় দিবস আছে বিজয় এবং স্বাধীনতা, দুটাই খুব ভালো করে পড়বা। পরীক্ষায় চলে এসেছে, দাও বলে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম। জি স্যার, আর এবং কিছু? আরেকটি প্রশ্ন হচ্ছে কি আমরা গদ্যের মূলভাব মুখস্থ করব?
গদ্যেরটা আমি এখনো যাইনি, আমি যতটুকু পড়া দিয়েছি এতটুকু শেষ করে এতটুকু পড়তে গেলে খুব ক্লান্ত হয়ে যাবে। ইংরেজির আজকে ফুল সাজেশন দিয়ে দিলাম, এটা ধরে ধরে পড়বা। আচ্ছা, আর একজনের কথা শুনবো, হচ্ছে আবিদা হাসান। আবিদা হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাচ্চাকে আমি আজকে এমসিকিউ ম্যাথটা করাই পরীক্ষাটা দেওয়া হয়েছি, ওখানে ওর রেজাল্ট আপনার 16-র ভিতরে 15 আসছে। তো এই যে আমি আচ্ছা, পরীক্ষাটা দেওয়া হয়েছে, আপনি কি জানতে পারছেন যে আমি বাচ্চাকে পরীক্ষা দেওয়া হয়েছি? আমি সবই জানতে পারছি, আপনারা যা করছেন ওয়েবসাইটে যা যা করছেন সবগুলো, কে কে পরীক্ষা দিচ্ছে কত পাচ্ছে সব ওয়েবসাইট ডাটাবেজে চলে আসে, ও, এটা জানার জন্যই আর কি, যে বাচ্চা দিছে আপনি বুঝতে সবকিছু পারছেন। চলে আসে। আচ্ছা, আরেকজনকে ধরি নাই, অনিতা কর। অনিতা কর। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার আমার দুটো প্রশ্ন আছে। তিনটে প্রথম প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে, ধন্যবাদ স্যার। স্যার ওই প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলা রচনার ক্ষেত্রে কত পয়েন্ট দিলে এবং কয় পৃষ্ঠা দিলে বৃত্তির জন্য উপযোগী? সাধারণত ভালো রচনার জন্য 200 শব্দ বলে, তবে এইটার উপরে আমি আগামী সপ্তাহে একটা প্রশিক্ষণে যাচ্ছি, ফিরে এসে আপনাদের আমি সঠিক সলিউশনটা আমি বলতে পারবো। হ্যাঁ, এটার উপরে আমাদের ধন্যবাদ। একটা একদিনের প্রশিক্ষণ হবে ন্যাপে, আমি আগামী সপ্তাহে যাচ্ছি। তো ফিরে এসে আমি আপনাদের এটা ফাইনালি আমি বলি। আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ স্যার। স্যার। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে সমাজ এবং বিজ্ঞানের বড় প্রশ্নের ক্ষেত্রেও আসলে কতটুকু দেয়া বৃত্তির আচ্ছা, জন্য সমাজ উপযোগী? এবং বিজ্ঞানের বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, বাচ্চাকে আমি এটা বলে দেব, আমি যখন পড়াবো পয়েন্ট মেনশন করে উত্তর দেওয়ার জন্য, মানে প্রত্যেকটা প্রশ্ন যদি পয়েন্ট করে দেওয়া যায় তাহলে তার জন্য নাম্বার ক্যারি করতে খুব সহজ হবে। ও 1-2 করে। হ্যাঁ, আচ্ছা এক স্যার, দুই করে। এক্ষেত্রে ওই যে এক্ষেত্রে স্যার, এই যে আমিও আমার বাচ্চাকে আমি পয়েন্টটা ক্যারি করার জন্য সবসময় স্পেয়ার করি, এবং বাট ওই ওর স্কুল পরীক্ষায়, গত পরীক্ষায় একটা জিনিসও ফেস করেছে। ওখানকার পরীক্ষক বলেছে যে যে প্রশ্নতে পয়েন্টের কথা বলা হয়নি সেই প্রশ্নতে তুমি পয়েন্ট উল্লেখ করার দরকার নেই, হ্যাঁ, সেটার জন্য এরকম তার আমাকেও বলা নাম্বারও হয়েছে কাট অনেক। হয়েছে। প্রশ্নে আপনার যদি গুরুত্ব উল্লেখ করে, আপনি গুরুত্বের মধ্যে পয়েন্ট দিতে পারেন, যদি পয়েন্ট দেওয়ার সুযোগ থাকে আপনি পয়েন্ট দিলে ক্ষতি নেই। যদি স্যার পয়েন্ট, আচ্ছা স্যার প্যারাগ্রাফের ক্ষেত্রে পয়েন্ট দিয়ে লিখবো নাকি পয়েন্ট ছাড়া লিখবো? কোন প্যারাগ্রাফ? ইংরেজি? জি। ইংরেজিতে পয়েন্ট দেওয়া লাগবে না। না স্যার, ওই যে ইংরেজি মেয়েটা যে কথাটা বললো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। মানে প্যারাগ্রাফটাকে আসলে অ্যাভারেজ হিসেব করে ওভাবে লিখবে নাকি প্যারা প্যারা করে দিবে? না না, প্যারা প্যারা লিখবে না। যদি প্যারাগ্রাফে প্রশ্ন উল্লেখ করে দেয়, ধরেন প্যারাগ্রাফে আপনার বা কম্পোজিশনে 5টা প্রশ্ন দিয়ে দিয়েছে, আমাদের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে ওই প্রশ্নগুলোর উত্তর দেয় এবং এবিসিডি দিয়ে উত্তর দিয়ে ফেলে, এইটা করা যাবে না। কম্পোজিশন এবং প্যারাগ্রাফে ফুল মানে ধারাবাহিকভাবে লিখতে হবে। আচ্ছা, আর অনুমতি দিলে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, আপনি আরো 2টা করেন। ধন্যবাদ স্যার। স্যার আমরা ওই যে বৃত্তির ইনস্ট্রাকশনে আমরা দেখেছি যে প্রতিটা অঙ্কের বলেছে ওনারা রাফ দেখাতে হবে। হুম। তাহলে স্যার আপনার ছোট প্রশ্ন ক্যালকুলেটর ইউজ বলেন, করা যাবে? ছোট আচ্ছা, প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, বলেন, অবশ্যই মানে যে আপনি কোনো। সংক্ষিপ্ত প্রশ্ন, আমি গতকালকে যে কটা করে দিয়েছি, আমি অঙ্কটা করে দিয়েছি, সমাধান করে দিয়েছে না? সমাধান আমি কেন করেছি, যে ছোট প্রশ্নের অঙ্ক হলে অঙ্কটা করে দেখাতে হবে। আমরা শুধু মানে উত্তর লিখে অভ্যস্ত, উত্তর লিখলে পাস করা যাবে কিন্তু বৃত্তি পাওয়ার জন্য এটা সঠিক না। আপনাকে অঙ্কটি করে দেখাবেন, রাফ ডান দিকে হোক বাঁ দিকে হোক রাফ করে দেখাবেন, ভাগ করলে ভাগটা করে দেখাবেন, এটা হচ্ছে নিয়ম। স্যার আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করা যাবে বৃত্তিতে? ক্যালকুলেটর, ছোট ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তবে দেখা যাক আরো কিছুদিন পরে আমরা ফাইনাল সিদ্ধান্ত পাবো। ঠিক আছে অনেকের স্যার, হাতেই আপনাকে ধন্যবাদ, ক্যালকুলেটর দেখেছি। অনেকগুলো ইনফরমেশন পেলাম। আর ওই যে রচনার আর বড় প্রশ্নের বিষয়টা আপনি একটু জানিয়ে দিবেন হ্যাঁ, স্যার। আমি কনফার্ম হয়ে আমি জানাবো। মদিনা, কুষ্টিয়া, আপনাকে সুযোগ দিলাম। আদাব স্যার। মাদিয়া, হ্যাঁ বলেন। আমি মাধিয়া রামু বলছি। আচ্ছা, খুব হ্যাঁ ভালো বলেন। লাগছে ক্লাস করে, আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছি। আমিও প্রাইমারি শিক্ষক।
তো আমি যেটা জানতে চাচ্ছিলাম স্যার, যে ওয়েবসাইটে আপনার ওই ভিডিও দেখেই আমি ইয়ে করছিলাম আপনার ওখানে। তো করার পর লগ ইন টগিন সবই করেছি, ট্রানজেকশন নাম্বারটাও দিয়েছি, আমার রকেট থেকে টাকা পাঠানো ছিল। তো ওই ফাইলটা আমি অ্যাড করেছিলাম না, এই কারণে কি আমি করতে পারছি না, ঢুকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে বলছে আপনার আপনার পেমেন্ট কমপ্লিট। পেমেন্ট হিস্ট্রিটা আপনি চেক করবেন আপনারটা রিজেক্ট হয়েছে কিনা। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আরেকটা নতুন আইডি দিয়ে খুলে, আপনি যদি বিকাশ নম্বর দিতে ভুলও করেন, যে আইডি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন ওই আইডি খান দিলেও আমি ওটা অ্যাপ্রুভ করে দেবো। কিন্তু একেবারে ভুল নম্বর হলে ওটা পাবলিক হয়ে যাবে। না, আমি আমি হচ্ছে আসলে ভুল নাম্বার হয়নি, আমি ওই যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটাই দিয়েছি, কিন্তু সমস্যা নেই, সেই রকেটের নম্বর ক্ষেত্রে একটা দিলেও তো সংখ্যা অ্যাড অ্যাপ্রুভ করে, সেই নাম্বার দিলেও তো অ্যাপ্রুভ করা হয়েছে। স্যার বিকাশে অ্যাপ্রুভ বা হয়েছে কিনা নগদে এটা বা কিভাবে রকেটে টাকা জানবো? অ্যাপ্রুভ করেছি। অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো স্যার? আচ্ছা, আপনি ওই আপনার ড্যাশবোর্ডে দেখবেন লেখা আছে পেমেন্ট হিস্টরি। আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা একটুখানি থাকেন, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমি এখনই দেখিয়ে দিচ্ছি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এখনই দেখাচ্ছি ওটা, হ্যাঁ। স্ক্রিন শেয়ারটা কোথায়, আমি একটুখানি স্ক্রিন শেয়ার হচ্ছে ওয়েবসাইটটা, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, আপনারা কি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট? এই দেখেন ড্যাশবোর্ডে ঢোকার পরে এই দেখেন মাই কোর্সে গেলে আমার কোনো কোর্স কেনা নেই। এখন যাদের এই রকম দেখাবে তারা এই কোর্স দেখুনে ক্লিক করবে। ক্লিক করার পরে হচ্ছে এই জায়গায় দেখেন প্রাইমারি একটা কোর্স ডান দিকে আছে, এই যে প্রাইমারি কোর্সে ভিউ ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পরে এখনই কিনুনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে বিকাশ বা নগদ রকেট যে কোনো একটা সেন্ড করবে। যদি বিকাশে দেয় বিকাশে, দেওয়ার পরে এখানে পেমেন্ট নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে ওই নাম্বারটা দেবে, আর ট্রানজাকশন আইডিতে আমার নামটা দেবে। দেওয়ার পরে এখানে নিশ্চিত করুন দেবে। নিশ্চিত করুন দিলে আপনার কাজ শেষ। এখন এই ওয়েবসাইট থেকে অ্যাপ্রুভ যদি করা হয় দেন আপনি তখন সব কোর্স গুলো দেখতে পাবেন। কিভাবে পাবেন এই দেখেন আমি দেখাচ্ছি। আমি এটা লগ আউট করে দিই। লগ আউট করার পরে আমার যেখান থেকে এটা কেনা আছে আমি সেইটা দেখাই। মনে করেন আমার এটা দিয়ে কেনা আছে, এখান থেকে আমি কিনলাম, কেনার পরে ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে এই যে মাই কোর্সে এখানে আমার কোনো কিছু, এটা তো আমার কেনা নেই। আচ্ছা, এটা তো কেনা নেই, আমি অন্য আরেকটা দিয়ে দেখি। এখানে গেলাম, এইটাতে দেখি এইটাতে কেনা আছে কিনা। এইটার ড্যাশবোর্ডে এইটাতেও কেনা নেই। আচ্ছা, এটা তো কেনা নেই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এই বললাম এটাতে দেখি এটাতে কেনা আছে কিনা। এটাতেও কোনো কোর্স কেনা নেই। আচ্ছা, যদি কোর্স আমার কেনা থাকে, হ্যাঁ, তাহলে এই যে মাই কোর্সে গেলে সবগুলো আপনি দেখতে পাবেন। আমি একটুখানি চেক দিলে এটাতে আমার মনে হচ্ছে কেনা আছে না, এটা তো কোনো কোর্স কেনা নাই। এ দেখেন পেমেন্ট হিস্টোরি দেখবেন। পেমেন্ট হিস্টোরিতে গেলে আপনার পেমেন্টটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। আবার যখন কুইজ দেবেন তাহলে এই কুইজে ক্লিক করলে এখানে কুইজ গুলো চলে আসবে। এই যে এখানে কুইজ গুলো চলে আসবে, হ্যাঁ। মাই কোর্সে এখানে কোর্স তো এখানে কুইজ তো আছে, এই যে কুইজ আছে। এই যে এখানে কুইজে গেলে আমরা কুইজ খেলতে পারবো। এই যে এখানে কুইজ খেলতে পারবো। এরপরে আমি এরকম লাইভ করে দেবো, আপনারা সবাই দেখতে পারবেন।
বুঝতে পেরেছেন? সো আর কোনো কথা নেই, আমি শেষ করলাম আজকের মতো ক্লাস। থ্যাংক ইউ।